5ই আগস্টের আগে ফিরে যাওয়ার সুযোগ নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময়। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে 645 আপিল নিয়ে চলছে শুনানি। ঢাকা 9 আসনে মনোনয়ন বৈধ হল স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে মন্তব্য আইন উপদেষ্টার। অনেক উপদেষ্টাকে পদত্যাগ করতে নিষেধ করেছেন ডক্টর ইউনূস। ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রের কড়াকড়িতে ভালো মন্দ দুদিকই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংকট থেকে বেরোনোর পথ খোঁজার তাগিদ। এলপিজি সংকটে বিপর্যস্ত পরিবহন খাত। দেশে প্রায় 1000 অটো গ্যাস স্টেশন কার্যত বন্ধ। সমাধানে 3 দফা দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে শুরু হয়েছে আপিল শুনানি। রাজধানীর নির্বাচন ভবনে সিইসি নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলে শুনানি। এই শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। মব সন্ত্রাস নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে। সকালে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশনে এই শুনানি শুরু হয়। মনোনয়ন ফিরে পেতে আবেদন জমা পড়েছে 645টি। শনিবার 70টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। শুনানিতে প্রার্থীরা নিজে কেউ কেউ আইনজীবীকে সাথে নিয়ে আসেন। মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন আশঙ্কার কথা জানান অনেকেই। জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। যদি মব না থাকতো অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তাই এগুলো কারেক্ট করতে পারতেন। আজকে প্রার্থীদেরকে কষ্ট করে আমাদের এই আপিল করতে হতো না। এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার প্রার্থীর জন্য। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। উই আর ভেরি কেয়ারফুল। আমরা সবই সত্য তথ্য দিয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন যারা তথ্য করেছে তাদের অনীহার কারণে আমাদের আপিল করতে হচ্ছে। পূর্ণাঙ্গ হলফনামা দেখানোর জন্য তখন রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিল নিষ্পত্তির জন্য শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচনী ট্রাইব্যুনালের নিষ্পত্তি না হলে সংক্ষুব্ধরা উচ্চ আদালতে যেতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিজন, জানতে চাই যে আপিল শুনানির বিষয়ে বিস্তারিত তো জানবই আপনার কাছ থেকে। আজ কাদের শুনানি হচ্ছে বলবেন বিস্তারিত। দেখুন, মধ্যাহ্ন বিরতির পর প্রায় 12 জনকে ডেকে নেওয়া হয়েছে, যেখানে কমিশনের শুনানি হচ্ছে। সেই কমিশন শুনানি হচ্ছে। আমরা দেখছি যে মাঝে মধ্যে তারা এখানে এসে তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন, বিশেষ করে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর মধ্যাহ্ন বিরতি আগ পর্যন্ত আমরা যতটুকু শুনি 36 জনের শুনানি হয়েছিল। এর মধ্যে 26 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং 6 জনের প্রার্থিতা বাতিল হয়েছে এবং 4 জনের স্থগিত করা হয়েছে। কিন্তু যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা এখানে এসে আমাদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন এবং আমরা জানতে চেয়েছিলাম তাদের পরবর্তী করণীয় কী হবে। তারা বলছেন যে এখন তাদের যে সমর্থক ছিলেন, মনোনয়ন যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তারা অনেকটা সংক্ষুব্ধ হয়েছিলেন এবং তাদের মনটা খারাপ ছিল। তারা বলছেন তারা এখন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে কাজ করার জন্য এবং নির্বাচনের যে একটা আমেজ সেটি হয়তো তৈরি হবে এবং তারা সামনের দিনগুলোতে তারা এগিয়ে যাবেন এবং কাজ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে 70 জনের মতো তাদের প্রার্থিতা শোনানো হবে। এই পর্যন্ত 645 জনের তারা আপিল করেছেন। আর রিটার্নিং কর্মকর্তা 723 জনের মতো তাদের আবেদন আগে তারা বাতিল করেছিলেন। এই কারণে আমি আগে বলেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার যে আছেন উনি কমিশনের চেয়ারম্যান এবং তার অধীনস্থ যে কমিশনারগণ আছেন আরও 4 জন, সে মিলে 5 জনের কমিশন সেই আপিলটি শুনানি হচ্ছে। আমি আগে বলেছিলাম যে এখানে যারা ইতিমধ্যে 4 জনের যে স্থগিত করা হয়েছে, আমরা একজন প্রার্থী
আগামীকাল বিকেল 5টার মধ্যে তাদের ফলাফল জানাবেন। এবং আজকে যে হচ্ছে সেটি হচ্ছে 12 তারিখে তাদের একটা হার্ড কপি তারা হাতে পাবেন, বিশেষ করে তাদের পরবর্তী নির্বাচনী কার্যক্রমে তারা যেন অংশগ্রহণ করতে পারেন। এটি আমরা যদি এই সময় থাকে আমরা শোনাতে চাই যে একজন প্রার্থী তার বৈধতা ফিরে পাওয়ার ব্যাপারে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমি জানতে চাইব তিনি আসলে তার প্রতিক্রিয়াটা কেমন। আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। আমার মনোনয়নপত্রটি হঠাৎ করে 10টার দিকে বাতিল হয়ে যায় এবং অনেক পিছনে আমি কথা শুনেছি আমাকে যেভাবে হোক আটকানো ব্যবস্থা করা হোক, কিন্তু আল্লাহ মহান এবং আমি সত্যের পথে আছি বলে আজকে আমার মনোনয়নপত্রটি কেউ আটকাতে পারেনি এবং আমরা প্রমাণ করেছি আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে থাকব। সাংবাদিক ভাইরা, আশা করি আপনারাও আমার পাশে থাকবেন, এই দোয়া করবেন আমার জন্য যাতে আমি বিজয় নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। ধন্যবাদ সবাই। আর এদুয়ার আপনি হয়তো শুনছিলেন যে জনগণের কাছে তিনি দোয়া চেয়েছেন। তারা বলছেন যে জনগণকে সাথে নিয়ে নির্বাচনী পরবর্তী যে কার্যক্রম আছে সেক্ষেত্রে অংশ নিতে চান। আমরা ধারাবাহিকভাবে আগামীকালকে আরও 70 জন প্রার্থীর আবেদনপত্র তারা আপিল শুনবেন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এর পরের দিন 80 জন। নিজন কুমার দাস, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান বিভিন্ন সময় 3 থেকে 4 জন উপদেষ্টা পদত্যাগ করতে চাইলেও অন্যদের মনোবল নষ্ট হবে, তাই প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে নিষেধ করেছেন। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আইন উপদেষ্টা। 20,000-এর বেশি হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও এ সময় জানান তিনি। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের পরবর্তী সময়েও দেশে থাকবেন এবং সবকিছুর উত্তর দেওয়া হবে। আসিফ নজরুল নামে একটা গালি দিলে একটু টাকা আসে, এটা একটা। আর এটা হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে। আসিফ নজরুলকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়। আমাদের অন্তত 3-4 জন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম, একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে, আরো দাবি আসবে, আমরা কোনো কাজ করতে পারবো না, কাজ করে যাও, তো কাজ করে যাচ্ছি। বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আরোপের ভালো মন্দ দুটি দিকই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা। তারা বলছেন এতে অবৈধ অভিবাসন কমবে, আবার অনেক মধ্যবিত্তের জন্য আমেরিকা হয়ে যাবে অদেখা ভুবন। তবে বাংলাদেশকেই এ ধরনের সংকট থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়ীদের ভিসার জন্য গুনতে হবে $5,000 থেকে $15,000। আরও 37টি দেশের সাথে 6 জানুয়ারি যুক্ত হয় বাংলাদেশের নামও। ভিসা বন্ড মূলত 3টি বিষয় পর্যালোচনা করে দেয় যুক্তরাষ্ট্র। অতীতে ভিসার শর্তভঙ্গের পরিসংখ্যান, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের অভিবাসন ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, এতে নতুন করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার কিছু নেই। জোর দিতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ সুশাসনে। আমাদের দিক থেকে যেটা দেখা দরকার যে এটা করার ফলে আমাদের কি ক্ষতি হলো না লাভ হলো। আমি মনে করি কর্তৃপক্ষ বা যারা সরকারে আছেন তারা আরো ভালো নজর দিবেন যে কেন মানুষগুলো যাচ্ছে। এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, এখানে শিক্ষা ব্যবস্থা ভালো না, এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো না। তো তাই যদি হয়ে থাকে তো ওগুলোকে তো ঠিক করতে হবে। আমি তো আজীবন রাখতে পারি না যে আমি ওই আমেরিকায় চলে যাবে, কারণ এটা তো প্রচন্ড ড্রেনেজ অফ ব্রেইন এবং কি বলা হয় ওয়েলথ। আর অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে এই নিয়মের ফলে অনেক মধ্যবিত্তের জন্য অধরা হয়ে গেল যুক্তরাষ্ট্র। এখানে প্রাধান্য পাবে শুধুই অর্থ। প্রথমত আমেরিকান ভিসা পাওয়াটাই অনেক ক্ষেত্রে দুরূহ। এখন তার সঙ্গে যখন এই আর্থিক শর্ত যুক্ত হয়েছে তখন যাওয়াটা অনেকের জন্য আরো দুরূহ হয়ে পড়বে। স্বাভাবিক যে ব্যবসায়ী প্রয়োজনে বলি অথবা আত্মীয় স্বজনের সাথে মিট করার প্রয়োজন বলি, সেই জায়গাটি এখন তুলনামূলকভাবে অনেক ব্যয়বহুল হয়ে পড়বে এবং এটা মধ্যবিত্ত অনেককে হয়তো নিরুৎসাহ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবেই আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি ট্যারিফ ইম্পোজিশনের মাধ্যমে যেমন তারা রেভিনিউ জেনারেট করতে চাচ্ছে, সেরকম এই ধরনের উদ্যোগগুলোর মাধ্যমেও তারা তাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যয়ের একটা অংশ হয়তো মেটানোর জন্য এই ধরনের একটা উদ্যোগকে ব্যবহার করতে পারে। এই নতুন নিয়ম শিথিল করার জন্য কাজ করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কেই, বলছেন বিশ্লেষকরা।
দেশে চলমান এলপিজি সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন খাত। এই মুহূর্তে অন্তত 1000 অটো গ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে। সকালে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এমন তথ্য তুলে ধরেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল মাওলা এসব সংকটের চিত্র তুলে ধরার পাশাপাশি সংকট নিরসনে 3 দফা দাবিও জানান। সংগঠনটি বলছে, এলপিজি সংকটের কারণে স্টেশন মালিকসহ প্রায় 1.5 লাখ এলপিজি চালিত যানবাহনের মালিক ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছে। ঘন্টার পর ঘন্টা স্টেশনে ঘুরেও গ্যাস না পাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রী সেবা বিঘ্নিত হচ্ছে। আজকে এলপিজি সরবরাহের সংকটের কারণে এই যে এলপিজি পরিচালিত গাড়িগুলা ফিলিং স্টেশনে এসে এলপিজি স্টেশনে এসে গ্যাস না পাওয়ার কারণে তারা কার্যত অচল হয়ে পড়েছে এবং এই যে কোটি কোটি যাত্রী যারা পরিবহন করত, এই পরিবহন সেবায় মারাত্মক একটা বিঘ্ন ঘটেছে এবং সাধারণ একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে। উত্তাল সাগর ও মেঘনা নদীর মোহনায় মায়াবী এক ভূখণ্ড নোয়াখালীর হাতিয়া, যেখানে দেখা মেলে হরিণের পাল, পাখির ঝাঁক। দ্বীপের নির্জনতা আর বৈচিত্র্যের টানে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও প্রশাসনের অব্যবস্থাপনায় এখানে ঘুরতে এসে হতাশ পর্যটকরা। তারা মনে করেন, নিরাপত্তা সহ সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পাল্টে যাবে এলাকার অর্থনীতির চিত্র। দেশের দক্ষিণ প্রান্তে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া, যেখানে সবুজ ম্যানগ্রোভ বনের সাথে দিগন্ত বিস্তৃত জলরাশির মিতালি। দ্বীপের কেওড়া বনে দেখা মেলে চিত্রা হরিণের বিচরণ, চরে লাল কাঁকড়া দল ও নানা প্রজাতির পাখির অভয়ারণ্য। একই সাথে প্রকৃতির অনেক রূপ ও বৈচিত্র্য এসে ধরা দেয় এখানে। অনেক সুন্দর, এই যে মনোরম পরিবেশ, যে কোনো কারো মন ভালো হয়ে যাবে। হাতিয়া যে এত সুন্দর পর্যটন এরিয়া, এটা আমরা বুঝি নাই আগে। জেলার অন্যান্য ঢাকা হইতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন বেড়াতে আসে। অপরূপ প্রকৃতির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন হাতিয়ায়। ঘুরে বেড়ান নিঝুম দ্বীপ, কমলার দিঘি, নিমতলী সমুদ্র সৈকত, সূর্যমুখী বীচ, লালচর সি বিচের মতো মোহনীয় দর্শনীয় স্থানে। তবে অব্যবস্থাপনা ও অবকাঠামোর অভাবে পড়তে হয় বিড়ম্বনায়। এখানে কোনো বসার স্থান নেই, রাস্তা খুবই সমস্যা ছিল। রাস্তাঘাটের যে অবস্থাটা, এই কারণে অনেক সংখ্যক টুরিস্ট কম আসে। অনেকদিন ধরে আমাদের ফেরির একটা কথা চলছে, এখনো আসেনি। তো ইনশাল্লাহ যদি আসে, হয়তো গাড়ি করে ডাইরেক্ট ঢাকা থেকে আমাদের এখানে আসা সম্ভব হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা সহ সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বদলে যেতে পারে দৃশ্যপট। নিজুমদ্বীপ ঘাট থেকে নিজুমদ্বীপের একদম ভিতর পর্যন্ত যে রোডটা আছে, সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। ইনশাআল্লাহ আশা করছি ভবিষ্যতে এখানে পর্যটনেরও আরও কিছু উন্নয়ন হবে। প্রকৃতি সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে টেকসই পর্যটন শিল্প গড়ে তোলাই হতে পারে হাতিয়ার ভবিষ্যৎ উন্নয়নের সঠিক দিশা, এমনটাই মনে করেন পরিবেশবাদীরা। ডিবিসি নিউজ ডেস্ক। পৌষের শেষ দিকে দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। সেখানে টানা 6 দিন বইছে শৈত্যপ্রবাহ। দিন রাতে তাপমাত্রার পার্থক্য কমায় শীত বেশি অনুভূত হচ্ছে। এমন তাপমাত্রা আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে কাবু মানুষ। জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। কুড়িগ্রামে গেল 4 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার জন্য আর কি লোকজন কম, আর কি গাড়ি ঘোড়া কম, যাত্রীও কম, আর ঠান্ডা প্রচুর, কুয়াশা প্রচুর। কি করব, গরিব মানুষ করে খাইতে হবে। ঠান্ডার দিনে সকাল রাত কিছু নেই, ঠান্ডার দিনে কাজ করতে হয়। প্রচুর ঠান্ডা, কুয়াশা পড়তেছে। সারাদিন সকালবেলা কাজে আসি, খুব কষ্টে। একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার ও মিডিয়া, যা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জামায়াতের সঙ্গে জোট করার কারণও ব্যাখ্যা করেন।
এবং নিরাপত্তাহীনতার জন্য জামায়াতের সাথে কৌশলগত জোট করেছে এনসিপি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবার ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবস এর নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন এনসিপির প্রতিনিধিরা। পরে ব্রিফিংয়ে এসব কথা বলে নির্বাচনে অংশ নেওয়া ঋণখিলাপিদের বিষয়ে কঠোর অবস্থান নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান তিনি। ঢাকার বাণিজ্য মেলায় এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেনাকাটার পাশাপাশি পরিবার নিয়ে বিনোদনের সুযোগ থাকায় ছুটির দিনে মেলায় আসছেন নানা বয়সী মানুষ। স্কুলের প্রস্তুতি থেকে শুরু করে ঘরের আসবাবপত্র কেনা, সাথে ঘোরাঘুরি, সব মিলিয়ে মেলাই যেন এক আনন্দের ঠিকানা। ঢাকার বাড্ডা থেকে বাবা মার হাত ধরে বাণিজ্য মেলায় এসেছে ছোট্ট তাসনিয়া। নতুন বছরের প্রস্তুতি আর স্কুলের প্রয়োজনীয় জিনিস কিনতেই আজ তাদের এই আশা। রঙিন ব্যাগ, খাতা, জ্যামিতি বক্স সবকিছুতেই যেন তাসনিয়ার চোখে মুখে আনন্দ। আমার জন্য ক্লিপ কিনেছি, স্কুলের ব্যাগ কিনবো, তারপর ড্রেস কিনবো। শুধু তাসনিয়াই নয়, মেলায় ঘুরতে এসে প্রয়োজনীয় কেনাকাটা করছে আরিশা ও পারিশা। বাবা মার সঙ্গে সময় কাটানো আর নিজের পছন্দের জিনিস কেনার আনন্দে মুখর তারা। কি কি কিনেছো? আমি আজকে একটা চকলেট কিনছি আর একটা স্কেল কিনছি। মেলায় এসেছি, সবার সাথে ঘুরছি, অনেক মজা লাগছে। পরিবার নিয়ে বের হওয়ার সুযোগ হয় না, তো আজ ছুটির দিন পরিবার দাবি করলো যে না আজ একটু বের হবো, বাণিজ্য মেলায় যাব, তো সেই সুবাদে আসা। বন্ধুদের সঙ্গে সময় কাটানো আর কেনাকাটার জন্য মেলায় আসছেন তরুণীরাও। দেশীয় পণ্য, ফ্যাশন আর খাবারের স্বাদ নিতে তাদেরই আসা। ঘুরতে এসেছে ফ্রেন্ডদের সাথে, যেহেতু প্রথম এসেছি দেখি অনেক সুন্দর লাগছে, যেহেতু 1 মাস ব্যাপী মেলা। আমার কাছে মনে হয় যে বাইরের কান্ট্রিগুলো থেকে যে জিনিসগুলো আসে, যেগুলো আমরা সবসময় বাংলাদেশে পাই না, সেগুলোর জন্য বেসিক্যালি আসলে আসা এবং ভালো লাগে এগুলো দেখতে। কেনাকাটা, বিনোদন আর পারিবারিক আনন্দ সব মিলিয়ে বাণিজ্য মেলা যেন রাজধানীবাসীর ছুটির দিনের এক মিলন মেলা। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।